আর তুমি? আরে দেখো, ভয় পেয়ে গেছে একেবারে। কেন? এখানে বুঝি অন্য কারো আসার কথা ছিল? না না, ও কিছু না। আজকের আকাশটা কত সুন্দর, তাই না? তারাগুলো কেমন জলজল করছে, চাঁদ উঠেছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক, মৃদু বাতাস বইছে, ঝিলের জলের শব্দ, তুমি আর আমি। এভাবেই যদি সারাটা জীবন কাটানো যেত কত ভালো হতো বলো। কেন ডেকেছো এখানে সেটা আমাকে বলো এখন। তুমি না বড্ড বেরসিক। কেন আবার ডাকবো? তোমার সাথে একান্ত কথা বলবো বলে। আরে অবুঝ হয়েও না নূর। দেখো, তোমাকে আর আমাকে যদি এখানে কেউ একসাথে দেখে নেয় তাহলে তুমি তো জানো যে হুলস্থুল পড়ে যাবে। আর কতদিন কতদিন আমরা এভাবে সম্পর্কটাকে লুকিয়ে চুরিয়ে রাখবো? তুমি তো জানো নূর, তোমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবেন না। কোথায় তোমরা এত ধনবান আর কোথায় আমি। তুমি এসব নিয়ে ভেবো না। তোমার ব্যবসাটা একটু দাঁড়িয়ে গেলেই আমি বাবাকে জানাবো, তখন তোমার কোনো কথাই শুনবো না। এই নূর, বলছি এখানে মনে হয় কেউ আসছে, বুঝলে? তুমি না এখন এখান থেকে যাও, এখন এখান থেকে পালাও তুমি। মাসা বাবাই, বেলা যে অনেক হলো। মাসা বাবাই, মাসা বাবাই। কি হলো? মাসা বাবাই এখনো ওঠেনি নাকি? হ্যাঁ না রে, এখনো যে সে কেন উঠলো না কে জানে। সে তো এত দেরি করে না। দেখো গে যাও, কালকে অমরেন্দ্র বাবুর থেকে অত দামি হীরের হার পেয়ে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। আহ, তুই থাম তো। আমাকে চুপ করালে কি আর সত্যিটা কি মিথ্যে হয়ে যাবে নাকি? হ্যাঁ। এরপর অনেক ডাকাডাকির পরও মাসা বাবাইয়ের কোনো সাড়া পাওয়া যায় না। শেষ পর্যন্ত দরজা ভাঙা হয়। দরজা ভেঙে দেখা যায় মাসা বাবাই বিছানার উপর শুয়ে আছে। আগের রাতে জলসা থেকে ফেরার পর তিনি পোশাক বদলাননি। পরনে লালচে সোনালি শাড়ি, নানা রকম অলঙ্কারে সুসজ্জিত অপরূপ সুন্দর দেখতে এই মাসা বাবাইকে দেখলে মনে হবে গভীর নিদ্রায় আচ্ছন্ন। মাসা বাবাইয়ের নাম কে না জানে। অসাধারণ নর্তকী সে। তাকে খুন করা হয়েছে। মাসা বাবাইকে যদি খুন করা হয় তাতে অবাক হওয়ার কিছুই নেই। শেষমেশ জমিদার রামসুন্দর চট্টোপাধ্যায় রথিজিতের উপর দায়িত্ব দিয়েছেন এই খুনের তদন্ত করতে। আচ্ছা নিধুবাবু, আপনি কি কিছু জানতে পারলেন এই মাসা বাবাইয়ের ব্যাপারে? জানতে পেরেছি বই কি মশাই। আপনি তো জানেনই এই মাসা বাবাইয়ের পরিচিতির ব্যাপারে। তার অসাধারণ নৃত্য পরিবেশনা সকলকেই মুগ্ধ করে। তার রূপগুণ কোনো কিছুরই অভাব নেই। তার মানে চরিত্রটা, মানে বুঝতেই পারছেন। মাসা বাবাইকে যেই দিন মৃত অবস্থায় পাওয়া যায় তার আগের দিন রাতে নাকি জমিদার রামসুন্দর চট্টোপাধ্যায়ের বাগান বাড়িতে জলসায় গিয়েছিলেন। সকালে যখন হাজার ডাকাডাকির পরও সাড়া পাওয়া যায় না, তখন দরজা ভাঙা হয়। মাসা বাবাইকে জলসায় উপস্থিত থাকা অমরেন্দ্র বলে কেউ একজন ধনী ব্যবসায়ী একটি হীরের হার উপহার দেন। কিন্তু সকালে যখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তখন তার গলায় হীরের হার পাওয়া যায়নি। আর আমাদের এই ব্যাপারে জানাই হচ্ছে মাসা বাবাইয়ের খাস দাসী জাহানারা বলে এক মেয়ে। মনে তো হচ্ছে ওই হারটির জন্য এই খুনটা করা হয়েছে। বুঝলাম, কিন্তু নিধুবাবু, মাসা বাবাইয়ের ঘরে তো কিছু পাওয়া যায়নি। আরে সমস্যাটা তো এখানেই রথিজিৎ বাবু। ঘরের কোনো জিনিসই এক চুল থেকে এই দিক ওই দিক হয়নি। এমনকি বিছানা পর্যন্ত সবকিছু পরিপাটি করে গোছানো। আমার মতে ওনাকে আগেই কেউ খুন করে তারপরে রেখে দিয়ে গিয়েছে।
আপনি বললেন দরজাটি ভিতর থেকে বন্ধ ছিল, তাই তো? আগে হ্যাঁ। দরজা ভিতর থেকে বন্ধ, অথচ কাউকে খুন করে যাওয়া হয়। ঘরের সমস্ত জিনিসও এদিক থেকে ওদিক হয়নি। মানে কেউ যদি ঘরের মধ্যে মাসাবাইকে খুন করে, সে তো নিশ্চয়ই নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। না না না, ঠিক 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 মিলছে না, ঠিক মিলছে না। হতেও পারে মাসাবাই সেই সুযোগটাই পায়নি, আর তার আগেই কেউ কাকে। হতে তো অনেক কিছুই পারে নিধু বাবু। জমিদার রামসুন্দর আমাকে চিঠি লিখে বলেছেন আমি যেন এই তদন্তের ভার নিই, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না একজন বাইজির জন্য ওনার মতো অত বড় জমিদার কেন মাথা ঘামাচ্ছেন। সে কি আপনি জানেন না? মাস কয়েক পরেই তো জমিদার রামসুন্দর আর মাসাবাইয়ের বিবাহ হতো। সেই কারণেই এত উথলতা। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? বিষাক্ত ছুরি বসানো হয়েছে ঘাড়ের কাছে। এই মাসাবাবাই থাকেন কোথায়? আগে কোনো একটি বাড়িতে ভাড়া থাকতেন, তবে রামসুন্দর বাবুর সাথে পরিচয় হওয়ার পর তিনি মাসাবাবাইকে একটা বাগান বাড়ি উপহার দেন। সেখানেই মাসাবাবাই তার খাস লোকেদের সাথে থাকেন। তবে হ্যাঁ, কিছু ঘর আরও অন্যান্য মহিলাদের ভাড়া দেওয়া আছে। তাদের সকলের সাথে সম্পর্ক কেমন এই মাসাবাইয়ের? জিজ্ঞাসাবাদ করে যা বুঝলাম, আহামরি ভালো সম্পর্ক কারোর সাথেই নেই। মাসাবাইয়ের এই হঠাৎ মৃত্যুতে একজনের বাদে কারোরই তেমন ফারাক পড়েনি। এই একজনটাকে? জাহানারার, ওই যার কথা একটু আগে আপনাকে বললাম। মেয়েটি বেশ কান্নাকাটি করছিল। এই জাহানারা বলে যে মেয়েটি রয়েছে, তার সাথে কথা বলে দেখতে হবে, হয়তো কিছু জানা যেতে পারে। আর তার জন্য মাসাবাবাইয়ের বাগান বাড়িতে যাওয়াটা প্রয়োজন। মাসাবাবাইয়ের বাগান বাড়িতে যাওয়ার পর মাসাবাবাইয়ের বৈঠকখানাতে আমাদের বসার বন্দোবস্ত করা হয়। বৈঠকখানারই দেওয়ালে কারুকার্য করা নিখুঁত। আমাদের যে সোফায় বসতে দেওয়া হয়েছে সেটিও দেখলে বোঝা যায় অত্যন্ত দামি। মেঝেতে দামি কার্পেট বেছানো রয়েছে, সিলিংয়ে বিদেশি ঝাড়বাতি ঝুলছে। বৈঠকখানায় এসে বসলেন একটি মেয়ে, উচ্চতায় বেশ লম্বা, পরনে শাড়ি, বেশ সাদামাটা। তার চোখ দুটো দেখলে বোধ হয় তার দৃষ্টি নিষ্পাপ, কিন্তু এই নিষ্পাপ দৃষ্টির আড়ালে লুকিয়ে আছে এক কঠিন সত্যি। বৈঠকখানাটিতে আমি, রথিজিৎ আর ওই মহিলা ছাড়া আর কেউ নেই। মেয়েটি অল্প বয়স্ক। আপনার নাম? জাহানারা। আচ্ছা, আপনি তাহলে মাসাবাইয়ের খাস দাসী, তাই তো? রথিজিৎকেও বলিহারি। এইভাবে কাউকে বলে হয়তো মেয়েটির খারাপও লাগতে পারে। পর মুহূর্তেই ভাবলাম হয়তো হতেও পারে রথিজিৎ কোনো কিছু লক্ষ্য করার জন্যই হয়তো বলেছে। জাহানারা কিছুক্ষণ চুপ করে বলল, হ্যাঁ। রামসুন্দর বাবুর বাড়িতে যাওয়ার সময় তার সাথে কে গিয়েছিল? আমি গিয়েছিলাম তার সাথে, আর কেউ যায়নি। বাকি মেয়েরা আলাদা গিয়েছিল। তাহলে নিশ্চয়ই আপনি এটাও বলতে পারবেন উনি সেই দিন রাতে কখন বাড়ি ফিরেছিলেন জলসা থেকে? না, তা আমি জানি না। কেন জানেন না? আপনি ওনার সাথে তো জলসায় গিয়েছিলেন, অথচ আপনি জানেন না মাসাবাই কখন ফিরেছেন? জলসা শেষ হওয়ার পর আমি মাসাবাইকে দেখতে না পাওয়ায় রামসুন্দর বাবুকে জিজ্ঞাসা করি। তারপর উনি বলেন যে মাসাবাইয়ের শরীরটা খারাপ লাগায় সে ঘরে বিশ্রাম নিতে গেছে। রাত বাড়ছে দেখে বেশ কিছুক্ষণ পর আমি আবারও রামসুন্দর বাবুকে বলি যে এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আমি
আর রামসুন্দরবাবু মাসাবাইয়ের ঘরে যায়, কিন্তু তাকে দেখতে পাইনি। তারপর খোঁজ খবর নিয়ে জানা যায় মাসাবাই নাকি বেরিয়ে গেছে তার ঘোড়ার গাড়ি নিয়ে। রামসুন্দরবাবু আর আমি দুজনেই বেশ অবাক হই। অগত্যা এরপর উনি আমার ফেরার ব্যবস্থা করে দেন। এই বাড়িতেও এসে দেখি মাসাবাইয়ের ঘরের দরজা বন্ধ, আর উনি বিশ্রাম নিলে কেউ ডাকলে সেটা পছন্দ করেন না, তাই আমিও নিজের ঘরে চলে যাই। সকালে উঠতে দেরি হচ্ছে দেখে ডাকতে গিয়ে দেখি আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? হয় বই কি, ওই লীলাবতী বাইজি নির্ঘাত চক্রান্ত করে মাসাবাইকে মেরে ফেলেছে। এতদিন তাকে টেক্কা দেওয়ার মতো কেউ ছিল না। তারপর হঠাৎ করেই মাসাবাই চলে আসায় তার বড় অসুবিধা হয়ে গিয়েছিল। সর্বোপরি তার পরাণের মানুষ জমিদার রামসুন্দরবাবুর তার প্রতি মন উঠে গিয়ে মাসাবাইয়ের প্রতি মন মজেছিল কিনা, তাই সে সহ্য করতে পারতো না মাসাবাইকে। এই লীলাবতী বাইটাকে? সে কি স্যার, আপনি লীলাবতী বাইকে চেনেন না? রথিজিৎ কোনো উত্তর দিল না। জাহানারা আবার বলতে শুরু করলো, ও বুঝেছি, লীলাবতী বাইয়ের এই তল্লাটে বেশ পরিচিতি ছিল। তবে একটা কথা ঠিক, তার গুণে তুলনা হয় না। লীলাবতী বাই এমন অনেক মাসাবাইকে নিজের হাতের মুঠোয় রাখে। একসময় জমিদার রামসুন্দরের লীলাবতী বাইয়ের বাড়িতে নিত্য যাতায়াত ছিল। যতই হোক বাইজি, দিন শেষে সে তো এক মেয়ে মানুষ। লীলাবতী রামসুন্দরবাবুকে মন দিয়ে বসেছিলেন। অন্যদিকে পুরুষ মানুষের মন আজ এখানে তো কাল ওখানে। যেই থেকে মাসাবাই তল্লাটে এসেছে, রামসুন্দরবাবুর মন তার উপর মজেছে। এমনকি বিবাহ করবেন বলেও স্থির করেছিলেন। একদিন তো লীলাবতী বাই এসেও ছিলেন মাসাবাইকে সাবধান করতে। কিসের সাবধানতা দিতে এসেছিল? কাউকে বলবেন না স্যার। মাসাবাইয়ের কাছে আমি কাজ করি ঠিক কথা, মাসাবাইয়ের চরিত্রের কোনো ঠিকঠাক নেই। মাসাবাই যাতে রামসুন্দরবাবুর থেকে দূরত্ব বজায় রাখে সেই নিয়ে সাবধান করতে এসেছিল। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আর মাসাবা বাইয়ের কোচওয়ানকে পাঠিয়ে দাও। পরক্ষণেই ঘরে এসে উপস্থিত হলো মাসাবা বাইয়ের কোচওয়ান। পরনে ধুতি, গেঞ্জি আর মাথায় গামছা দিয়ে পাগড়ির মতো করে পড়ে আছে। নমস্কার করার ভঙ্গিতে ভয়ে ভয়ে বলল, আগে বাবুরা, আপনারা আমায় ডেকেছেন? নাম কি তোমার? আমার নাম বাবু, আগে আমার নাম তো রামজিলাল সর্দার। ডাকাতি ডাকাতি করতে নাকি রামজিলাল? নাকি তোমার পূর্বপুরুষেরা কেউ ছিল? রথিজিতের এই কথাটা শুনে তার মুখে ভয়ের ছাপটা যেন কোথায় উধাও হয়ে গেল। বেশ উৎফুল্লের সাথে লোকটি আমাদের সামনে এসে সোফাতে না বসে মেঝেতে বিছানো কার্পেটের উপর বসলো। আরে 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 কি করছো রামজিলাল? আরে সোফায় বসো, কি করছো? না বাবু, আমি এখানেই ঠিক আছি। বাবু, আপনি জানলেন কি করে আমার ঠাকুরদার বাবা ডাকাতের দলে কাজ করত? রথিজিৎ হাসল। আচ্ছা রামজিলাল, বলছি তুমি তো মাসাবা বাইকে রামসুন্দর বাবুর বাগান বাড়িতে নিয়ে গিয়েছিলে, তা তিনি ফিরেছিলেন কটার সময় করে? রামজিলালের চোখে মুখে আবার ভয়ের ছাপটা নেমে এলো। সে থতমত খেয়ে বলল, রাত 2টো হবে। আচ্ছা, ওনার শরীরটা কি একটু খারাপ ছিল? তা তো জানি না বাবু, আমাকে বললেন বাড়ি ফিরবেন, আমিও নিয়ে এলাম। একাই ফিরেছিলেন উনি? হ্যাঁ, জাহানারা দিদি মাসাবা বাইয়ের সাথে গিয়েছিলেন, কিন্তু ফেরেননি। তুমি জিজ্ঞাসা করোনি কেন জাহানারা মাসাবা বাইয়ের সাথে ফেরেনি? ওসব মালকিনদের ব্যাপার বাবু, আমি অত কথায় থাকি না। মাসাবা বাই কোথায় কোথায় যেতেন, বা এই কদিনে কোথায় কোথায় গিয়েছিলেন সেটা বলতে পারবে? উনি তো জলসা থাকলে তবেই বেরোতেন।
তা না হলে উনি রামসুন্দর বাবুর বাড়িতে যেতেন। এছাড়া তো রামজিলাল একটা কিছু ভেবে বলল, হ্যাঁ বাবু, মনে পড়েছে। মশা বাবা একদিন এক বাবুর বাড়ি গিয়েছিলেন, কিন্তু তার নাম আমি জানি না, দেখলে চিনতেও পারবো না। উনি তো রামসুন্দর বাবুর জলসাতেও গিয়েছিলেন। তাকে একবার ওই বাড়িতে আসতে দেখেছো? না বাবু। রামজিলালের সাথে প্রশ্ন উত্তরের পর্ব শেষ করে আমি আর রথিজিৎ মাসাবাবাইয়ের ঘরটা সার্চ করার জন্য যাই। নিধুবাবু যা বলেছিলেন সবই ঠিক। সত্যি ঘরের একটা জিনিসও এদিক থেকে ওদিক হয়নি। রথিজিৎ ঘরের চারপাশটা ঘুরে দেখছিল, কিন্তু হঠাৎ আমি জানালার দিকটা নিরীক্ষণ করতে গিয়ে দেখি জানালাটি খোলা এবং জানালা থেকে নিচের দিকে তাকালে দেখা যায় একটা ভাড়া বাঁধা আছে নিচে থেকে উপর পর্যন্ত। রথিজিৎকে ডেকে বললাম, এই রথিজিৎ, বলছি এইটা আবার দেখো তো। রথিজিৎ জানলার রডগুলোকে একটু নাড়তেই রডটা খুলে গেল। দেখছো বিজয়, কেউ চাইলেই জানলার রডগুলো খুলে ঘরের ভেতর প্রবেশ করতে পারে। মাসাবাবাইয়ের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে বাগান বাড়ির পিছন দিকটায় যাওয়া যায়। ভাড়াটি যেখানে নেমেছে ওখানে দীর্ঘক্ষণ খোঁজার পর রথিজিৎকে দেখলাম কি একটা নিচে থেকে তুলে নিল। বিজয়, চলো এখান থেকে। কিন্তু তুমি ওটা... আহা, চলো বলছি। রথিজিৎ ওই বাড়িতে কয়েকজনের সাথে কথা বলার পর মাসাবাবাইয়ের বাগান বাড়ি থেকে বেরিয়ে আসে। মাসাবাবাইয়ের বাগান বাড়ি থেকে ফেরার পর স্নান খাওয়া দাওয়া সারার পর রথিজিৎ সেই যে ঘরের দরজা বন্ধ করেছে একেবারে রাতের খাবার সময় সে খুলেছে। খাবার টেবিলে সেদিন আর রথিজিতের সাথে কোনো কথা হয়নি। পরদিন আমরা একেবারে গিয়ে হাজির হই জমিদার রামসুন্দর চট্টোপাধ্যায়ের বাড়িতে। মাফ করবেন রামসুন্দর বাবু, না জানিয়ে চলে আসার জন্য। না 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 রথিজিৎ, আমি নিজেই আপনার কাছে যেতাম, তার আগেই আপনি চলে এসেছেন, ভালোই হয়েছে। রামসুন্দর বাবু, আমার আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার যা যা জিজ্ঞাসা করার আছে আপনি করুন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সেদিন রাতে জলসায় ঠিক কে কে উপস্থিত ছিল? দেখুন, কে কে উপস্থিত ছিল সেটা বলা তো মুশকিল, কারণ অনেক বড় বড় ব্যবসায়ী, জমিদার আর তাদের বাড়ির লোক আরো অনেকেই উপস্থিত ছিল। তাহলে এমন কি কেউ ছিল যিনি জলসায় তো এসেছিলেন, কিন্তু জলসা শেষে বা জলসার আসরে আপনি তাকে দেখতে পাননি? অত মানুষের ভিড়ে তা তো বলা সম্ভব নয়। হ্যাঁ, তবে আমার চোখে পড়েছে এমন হচ্ছে অমরেন্দ্র এবং প্রমথ। অমরেন্দ্র বা প্রমথ, এদের পরিচয়? রথিজিৎ, অমরেন্দ্র আমার বাল্যকালের বন্ধু, বেশ কয়েক বছর ব্যবসার কাজে বাইরে ছিল, এই কয়েকদিন হয়েছে এখানে এসেছে। অমরেন্দ্র জলসায় এসেছিল, তারপর হঠাৎ জলসার মাঝখানে উঠে চলে যায়। হ্যাঁ, আমি ওকে উঠে যেতে দেখে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছিল তার কোনো কাজ পড়ে গেছে। প্রমথের সাথে ব্যবসার সূত্রেই আলাপ, ছেলেটি বেশ ভালো, কিন্তু ব্যবসায় সেভাবে লাভবান হতে পারছে না। সেও জলসায় উপস্থিত ছিল, কিন্তু জলসার শেষে তাকে আমি দেখতে পাইনি। ব্যবসা সূত্রে বলতে হয়তো আপনি ভাবছেন আসলে আমি জমিদার বংশের ছেলে হতে পারি, আমার নিজস্ব ব্যবসাও আছে। লীলাবতী বাইজির সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? রথিজিৎ বাবু, আপনাকে মিথ্যে বলার মতো কিছু নেই, কিছুই নেই। একটা সময় যখন ছিল, লীলাবতী বাইজির ওখানে আমার বেশ যাতায়াত ছিল। এরপর এক জলসায় মাসাবা বাইয়ের সাথে পরিচয় হয়, তার রূপে মুগ্ধ হয়ে যায় আমি।
ধীরে ধীরে আমাদের মধ্যে একটু ওই ঘনিষ্ঠতা বাড়ে। তারপর আমি তাকে বিবাহের প্রতিশ্রুতিও দিই। এসব কিছু ঘটার ফলে লীলাবতী বাইজির সাথে আমার তিক্ততা বাড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, যে লীলাবতী বাইজি আমার সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, সে আমার নিমন্ত্রণ পেয়ে জলসায় উপস্থিত ছিল। রতিজিৎ, আরেকটা কথা আমি কানাঘুষো শুনেছি, মাসাবা বাইকে নাকি লীলাবতী বাইজি দেখতে পারতো না। তার কারণ নাকি আমি তাকে বিবাহ করব বলেছি বলে। ঠিক আছে, আজ তাহলে উঠি। রতিজিৎ, আজকের মধ্যাহ্ন ভোজনটা আমার এখানে ছেড়ে গেলে হতো না? রথিজিৎ প্রথমে কিন্তু করলেও রামসুন্দরবাবুর জোড়াজুড়িতে আমরা মধ্যাহ্ন ভোজনটা ওখানেই সেরে নিই। ফেরার সময় রামসুন্দরবাবু রথিজিতের হাত দুটো ধরে অনুরোধ করে বললেন, মাসাবাবাইকে যে খুন করেছে তার যেন যথাযথ শাস্তি হয়। বাড়ি ফিরে রথিজিৎ আর আমি দুজনেই টানা একটা ঘুম দিয়ে নিই। ঘুমটা ভাঙে বউঠানের টেলিফোনের শব্দে। কয়েকদিনের জন্য বাপের বাড়ি গিয়েও মেয়েটা শান্তি নেই, তার মন এখানেই পড়ে থাকে। বউঠানের সাথে টেলিফোনে কথা বলার পর সন্ধ্যাবেলায় চায়ের কাপে চুমুক দিতে দিতে রথিত বলল, কি বিজয়, ব্যাপার সবার কিছু বুঝছো? কি বলবো বলো তো, কিছুই তো বুঝছি না। কিন্তু একটা বিষয়, খুনটা লীলাবতী বাইজি করেনি তো? তোর এমনটা কেন মনে হচ্ছে? দেখছো না, সমস্ত ইঙ্গিত কেমন যেন লীলাবতী বাইজির দিকে উদ্দেশ্য করছে। এখনো সকলের বয়ান নেওয়া হয়নি বিজয়, তার আগে কাউকে খুনি বলাটা ঠিক হবে না। সবকিছু জোট বাকি আছে, তাড়াতাড়ির মধ্যেই জোটটা খুলতে হবে। পরদিন ঠিক সন্ধ্যের মুখে রথিজিৎ আর আমি গিয়ে উপস্থিত হলাম অমরেন্দ্রবাবুর বাড়িতে। বিশাল দোতলা বাড়ি। বাড়ির সামনের দরজায় কড়া নাড়তেই একজন চাকর দরজা খুলে দিল। আমাদের পরিচয় জেনে বৈঠকখানায় বসতে বলে চাকরটি অমরেন্দ্রবাবুকে ডাকতে চলে গেল। মনে হয় তিনি উপরের ঘরেই ছিলেন। জুতোয় চটাস চটাস আওয়াজ করতে করতে তিনি বৈঠকখানায় ঢুকতে ঢুকতে বললেন, আমি যা জানি সবই তো পুলিশকে বললাম, আবার আপনার কি জিজ্ঞাসা করার আছে? পুলিশের কাজ করেছে, আর আমাকে আমার কাজ করতে হবে। তা আপনাকে আবার কে দায়িত্ব দিল? জমিদার রামসুন্দর চট্টোপাধ্যায়। অমরেন্দ্রবাবু বসতে বসতে বললেন, ও রামসুন্দর, ওর আবার এসব করার কি দরকার ছিল? মাসাবাবাই গেছে, আবার একটা বাইজি চলে আসতো। ভাত ঝরালে কাকের অভাব হয় নাকি? এবার আপনি কি জানতে চান এটা বলে ফেলুন। রথিজিৎ সোজাসুজি জিজ্ঞাসা করল, রামসুন্দর বাবুর থেকে জানতে পারলাম জলসার মাঝখানে নাকি আপনার কোনো কাজ পড়ে গিয়েছিল, তাই আপনি ওখান থেকে বেরিয়ে আসেন। আমার কোনো কাজ বা কোনো দরকার ছিল না, আমার ঠিক ভালো লাগেনি, তাই বলতে পারেন এক প্রকার মিথ্যা কথা বলেই বেরিয়ে আসি। ভালো লাগেনি বলছেন, আবার অথচ আপনি নিজেই মাসাবাইকে এক মূল্যবান হীরের হার উপহার দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, তার নাচ আমার মনে ধরায় তাকে উপহার হিসেবে দিয়েছিলাম। সেই দিন আপনি সন্দেহজনক কিছু দেখেছিলেন? সন্দেহজনক বলা যায় কিনা জানি না, তবে আমি জলসা ছেড়ে ওঠার আগে প্রমথকে উঠে যেতে দেখি। আপনাদের প্রমথের ব্যাপারে বলে রাখি, প্রমথ আমার ভাই সমতুল্য। ভাই সমতুল্য বলতে আমার পিতার সাথে প্রমথের পিতার বেশ ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, জলসা ছেড়ে উঠে আসার পথে দেখি মাসাবাবাইয়ের যে ঘরটিতে বিশ্রাম নিচ্ছিলেন, প্রমথ সেই ঘরটি থেকে বেরোচ্ছে। এমনকি তাড়াহুড়োতে হাত লেগে একটি ফুলদানিও পড়ে যায়। প্রমথ সেটিকে তুলে চটজলদি বেরিয়ে যায়। না, আমি বলছি না যে প্রমথ কিছু করেছে,
মানে মানে মাসাবাইকে খুন করেছে? আমি শুধু যা দেখেছি তাই বললাম। যার সাথে এত খাতির তাকে কেনই বা মিছিমিছি দোষ দেব, তাই না বিজয়বাবু? লোকটা যেমন অদ্ভুত, তার কথাবার্তা বলার ধরনও তেমন অদ্ভুত। অমরেন্দ্রবাবু কথা শেষ করা মাত্র এক ব্যক্তি হাতে কিছু ফাইল নিয়ে এসে হাজির হলো। তাকে দেখে অমরেন্দ্রবাবু ব্যতিব্যস্ত হয়ে রথিতকে বললেন, আশা করি আপনার জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। আমার একটু দরকারি কাজ আছে, তাহলে আজকে আপনারা আসুন নাকি? অমরেন্দ্রবাবুর কথায় আমি বেশ অপমানিত বোধ করলেও রথিজিৎকে দেখলাম স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ, আজ আমরা উঠি, তবে খুব শীঘ্রই আবার আসবো। এই বলে রথিজিৎ আর আমি সেখান থেকে বেরিয়ে আসি। রাস্তায় পা দিয়েছি এমন সময় রথিজিৎ বলল, এই বিজয়, দাঁড়াও দাঁড়াও, আমি বোধহয় হাত ঘড়িটা ফেলে এসেছি। হাত ঘড়ি তুমি আবার কখন খুললে ওখানে? খুলেছিলাম, এই গরমে একটু অস্বস্তি হচ্ছিল বলে। দাঁড়াও, আসছি। ও তুমি বাদ দাও, যেতে হবে না। এমন অভদ্র লোক কখনো দেখিনি। এমনভাবে বললেন যেন আমরা বিনা নিমন্ত্রণে কবজি ডুবিয়ে খেতে এসেছি ওনার বাড়িতে। শান্ত বৎস, শান্ত, ছুটে যেও না। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একাই ঘড়িটা নিয়ে আসছি। কিছুক্ষণ বিরক্তি নিয়ে অপেক্ষা করার পর দেখলাম রথিজিৎ আমার দিকে এগিয়ে এসে বলল, চলো একবার প্রমথের বাড়ির দিকে যাওয়া যাক। অমরেন্দ্রবাবুর থেকে ঠিকানা নিয়েই এসেছি। এরপর একটা ট্যাক্সি ধরে প্রমথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সেখানে গিয়ে দেখি তার বাড়ির দরজায় তালা ঝোলানো। এক প্রতিবেশীর থেকে খোঁজ নিয়ে জানা গেল সে নাকি তার কোনো ব্যবসার কাজে বাইরে গিয়েছে। শেষমেশ বৃথা যাত্রার পর আমরা বাড়ি ফিরে আসি। পরের দিন সকালে ব্রেকফাস্টের টেবিলে বেচারাম একটা চিঠি দিয়ে রথিজিৎকে বলল, আগের দিন যখন আমরা বেরিয়েছিলাম তখন নাকি কেউ একজন এসে রথিজিতের নামে একটি চিঠি দিয়ে গেছে। রথিজিৎ খেতে খেতে বলল, বিজয়, দাঁড়াও, নাও চিঠিটা পড়ো তো। রথিজিৎ বাবু, আপনি আশা করি আমার নাম এতদিনে কারোর না কারোর মুখে শুনে ফেলেছেন। আপনাকে নমস্কার রথিজিৎ বাবু। আপনি আশা করি আমার নাম এতদিনে কারোর না কারোর মুখে শুনে ফেলেছেন। আমি লীলাবতী বাইজি। এক বিশেষ দরকারে আমাকে বেনারস যেতে হচ্ছে। পালিয়ে যাচ্ছি না আমি কোথাও। জন্মের পর থেকে বাবা মাকে কখনো দেখিনি বাবু। আমার গুরুমা আমাকে মানুষ করেছেন, শিক্ষা দিয়েছেন। আজ সেই মানুষটি মৃত্যুশয্যায়। হয়তো বেশি দিন নেই গুরুমা। তার কাছে সত্তর আমাকে একবার যেতেই হবে। গুরুমা যেখানে থাকেন আমি লেখা শেষে ঠিকানা দিয়ে দেব। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি খুব শীঘ্রই রূপপুরে ফিরে আসব। তবে কয়েকটা বিষয় যাওয়ার আগে পরিষ্কার করে দিতে চাই, তাতে আপনার কাজে হয়তো সুবিধা হবে। বেশ কিছুদিন আগে আমি মাসাবা বাইয়ের বাগান বাড়িতে গিয়েছিলাম, তবে তাকে কোনো রকম হুমকি দিতে না। আমি জমিদার মশাইকে বড় ভালোবাসি। মাসাবা বাইয়ের থেকে তাকে ভিক্ষা চাইতে গিয়েছিলাম, কিন্তু ভালোবাসা কি আর ভিক্ষার জিনিস? আমি জানি এই ব্যাপারে আপনাকে হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে অনেকেই অনেক কথা বলেছে। রাগে অভিমানে দুঃখে কষ্টে আমি জমিদার মশাইয়ের সাথে যোগাযোগ প্রায় বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু যখন ওনার থেকে জলসায় যাওয়ার নিমন্ত্রণ পেলাম, আর উনিও তো আর এই দরজায় পা দেন না। দীর্ঘদিন দেখিনি মানুষটাকে, তাই সকল মান অভিমান ভুলে গিয়েছিলাম আর একটিবার তাকে দেখার জন্য। আমার আপনাকে যা জানানোর ছিল তাই পত্রের মাধ্যমে জানালাম। আপনার যদি কোনো রকম সাহায্য লাগে ফিরে এসে পূর্ণ সহায়তার চেষ্টা করব। আমি মাসাবা বাইয়ের মৃত্যুর জন্য দায়ী নই। আপনি বড় মানুষ বাবু। আমার বিশ্বাস আপনি আসল খুনিকে ঠিক শাস্তি দেবেন। ইতি লীলাবতী। আপনি বড় মানুষ বাবু, আমার বিশ্বাস আপনি আসল খুনিকে ঠিক শাস্তি দেবেন। ইতি লীলাবতী। চিঠির নিচে লীলাবতী বাইজি তার গুরুমার ঠিকানাটাও দিয়ে রেখেছে।
চিঠিটা পড়া শেষ করে রথিজিৎকে বললাম, কি বুঝলে রথিজিৎ? লীলাবতী বাইজির লেখা চিঠিটি চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক হবে না। খোঁজ লাগাতে হবে বিজয়, খোঁজ। টেলিফোনটা বেজে উঠতেই রথিজিৎ তৎপরতার সাথে সেটা কানে দিল। হ্যালো, কোথায় পেলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি বললাম, কে ছিল টেলিফোনে? নিধুবাবু। কি জানালেন উনি? উনি বললেন নাকি প্রমোদকে রায়গঞ্জের একটি বাড়িতে পাওয়া গেছে, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে যে সেই বাড়িটাতে প্রমোদ গা ঢাকা দিয়েছিল সেটা কেশবচন্দ্র বলে কোনো ধনী ব্যবসায়ীর বাড়ি। তিনি নাকি তার মেয়েকে এই বাড়িটি উপহার দিয়েছিলেন। তার থেকেও অদ্ভুত ব্যাপার কি জানো, প্রমোদ নাকি স্বীকার করে নিয়েছে সেই খুনি। সব কিছু কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছে বিজয়, একটার সাথে আরেকটা মিলছে না ঠিক। এরপর কি করবে তাহলে? ভাবতে হবে বিজয়, ভাবতে হবে। বলতে বলতে রথিজিৎ নিজের ঘরের দিকে চলে গেল। সন্ধে তখন 7টা হবে। রথিজিৎ তার নিজের ঘরে, আমিও নিজের ঘরে আলোগুলো নিভিয়ে টেবিল ল্যাম্পের আলোয় লেখালেখি করছি। এমন সময় বেচারাম কাকা ছুটে ছুটে এসে বলল, বিজয় দাদাবাবু, তোমার সাথে বুঝি এক দিদিমণি দেখা করতে আসছে। এই শিগগির চলো, ওই কলিং বেল বাজলো বলে। দাঁড়াও দাঁড়াও, তুমি এত কিছু জানলে কি করে? আমি তো দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলাম গা। এই বারান্দা থেকে বেরোতেই দেখতে পেলাম এক দিদিমণি ঘোড়ার গাড়ি থেকে নামলো। আমাদের বাড়ির সামনেই গো পুরো। চলো তো রথিজিৎকে ডাকি। রথিজিৎ, এই রথিজিৎ, রথিজিৎ। কি ব্যাপার বিজয়, এত হাঁক ডাক কেন? এই একবার বসার ঘরের দিকে চলো তো। বেচারাম বলছে কোন মহিলা, মানে বেচারাম কাকার দিদিমণি নাকি আমাদের বাড়ির দিকে আসছে। আমি কিছু বলতে যাব, অমনি কলিং বেলটা বেজে উঠল। রথিজিৎ দরজাটা খোলা মাত্র দেখলাম বেচারাম কাকা যে দিদিমণির কথা বলেছিল সেই মেয়েটি আমাদের দরজার সামনে হাজির হয়েছে। মেয়েটির মুখটা চাদর দিয়ে ঢাকা রয়েছে, শুধু চোখ দুটো বেরিয়ে আছে। পরনের শাড়ি, তাও আবার কুস্তির সময় মহিলারা যেভাবে শাড়ি পরে ঠিক সেইভাবে। এমন সময় বেচারাম কাকা গম্ভীর হওয়ার নাটক করে বলল, কাকে চাই? এত রাত দুপুরে যে একা মেয়ে মানুষ বাইরে বেরিয়েছে যে বড়। এই বাড়িতে তো দুটো ছেলে থাকে, আর বৌমণি গিয়েছে বাপের বাড়ি। ভয় ডর বলে তোমার কিছু নেই গা? নিয়ে তো আমার দাদাবাবুরা ভালো মানুষ, তাই কখন কার পাল্লায় পড়বে কি হয়ে যাবে তার ঠিক নেই। আরে বেচারাম কাকা, তুমি একটু চুপ করো, ওনাকেও তো কিছু বলতে দাও। শুধু কি তুমিই বলে যাবে? আমি কি খারাপ কথা কইছি নাকি গো? কি দোষী মেয়ে রে বাবা, এই একাই গাড়ি চালিয়ে তোমাদের সাথে রাত বিরিতে দেখা করতে এসেছে। পথে ঘাটে যদি কোনো বিপদ হতো। মেয়েটি মুখ থেকে চাদরটা খুলল, মুখটি বেশ সুদর্শনা। বেচারাম কাকার দিকে তাকিয়ে স্বল্প হেসে বলল, তুমি তো বেশ ভালো মানুষ। আজকালকার দিনে তো কেউ কাউকে নিয়ে ভাবেই না। আমি জানি তুমি আমার ভালোর কথা ভেবেই বলেছো, তবে চিন্তা করো না। আমিও কিন্তু কুস্তি তুস্তি জানি, খুব দরকারে পড়েছি বলেই একা রাত্রে বেরোতে হয়েছে। মেয়েটি আমার আর রথিজিতের দিকে চেয়ে একবার একবার করে তাকিয়ে নিয়ে বলল, বেচারাম কাকা, এনাদের দুজনের মধ্যে কোনজন সত্যান্বেষী রথিজিৎ সান্যাল একবার যদি বলে দিতে। তার আগে আপনি ভিতরে আসুন, বাইরে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক দেখায় না। মেয়েটি ভিতরে এসে বসতে বেচারাম কাকা তার জন্য এক গ্লাস জল নিয়ে আসলো। না না, জল আমার লাগবে না। মানে কে রথিজিৎ বাবু একবার যদি। আমি রথিজিৎ সান্যাল। মেয়েটি একটু ইতস্তত বোধ করল। মাফ করবেন, আমার চিনতে একটু ভুল হয়ে গেছে। আপনাকে তো ঠিক চিনলাম না, আর আপনি আমার নাম এবং ঠিকানা এসব জানলেন কি করে? আমি কোহিনূর। ব্যবসায়ী কেশবচন্দ্রের নাম শুনেছেন?
আমি ওনারই মেয়ে। আমার লোকেরা আপনাকে ধাওয়া করে আপনার ঠিকানাটা জোগাড় করেছে। তার মানে রামসুন্দর বাবুর বাড়ি থেকে ফেরার সময় যে ট্যাক্সিটা আমাদের ট্যাক্সিকে ধাওয়া করছিল, তার মানে ওই গাড়িতে আপনারই লোক ছিল? আমি এবার রথিজিতের দিকে তাকালাম। অদ্ভুত, রথিজিৎ লক্ষ্য করেছিল আমাদের গাড়িকে কোনো গাড়ি ধাওয়া করছিল, আর সেটা আমাকে একবারও বলেও নি। হ্যাঁ, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার তো আর কোনো উপায় ছিল না। জমিদার রামসুন্দর বাবুর করবেও আমিও সেদিন উপস্থিত ছিলাম। সেই নিয়েই আপনার সাথে কিছু কথা আছে। রথিজিৎ বাবু, প্রমোদ কিছু করেনি। ওকে বিনা কারণে পুলিশ দোষারোপ করছে, জেলে পুরে রেখেছে। প্রমোদ কোনোদিনও মাসা বাবাইয়ের সাথে কথা পর্যন্ত বলেনি ও কেনই বা তাকে খুন করবে। কিসের ভিত্তিতে আপনি এই কথাগুলো বলছেন? না কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ নেই, কিন্তু আমি প্রমোদকে চিনি। ও এরকম কাজ কখনোই করতে পারে না। প্রমাণ না থাকলে আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। সেখানে পুলিশ কেন বিশ্বাস করবে মুখের কথায়? কে হয় প্রমোদ আপনার? কোহিনূরকে দেখলাম মাথাটা নিচু করে নিয়ে কিছুটা লজ্জা লজ্জা ভাব করে বলল, প্রমোদের সাথে আমার সম্পর্ক আছে। আপনাদের কাছে অনুরোধ করছি, এ ব্যাপারে কাউকে দয়া করে কিছু বলবেন না। আমাদের সম্পর্কের ব্যাপারে এখনো কেউ কিচ্ছু জানে না। কেন? আপনারা দুজনেই তো বিবাহযোগ্য হয়ে গিয়েছেন, আর একদিন না একদিন তো জানাতেই হবে। প্রমোদের আর্থিক অবস্থা আমাদের আর্থিক অবস্থার মতো অত ভালো না। বাবামশাই তার সমতুল্য না হলে আমার সাথে প্রমোদের বিবাহই দেবে না। তিনি আমাদের সমকক্ষ কারোর সাথেই আমার বিবাহ দিতে চান। প্রমোদ আমাকে কখনো মিথ্যে বলে না রথিজিৎ বাবু। আপনাদের রায়গঞ্জের বাড়িতে তার মানে আপনি প্রমোদের থাকার ব্যবস্থা করেছিলেন? হ্যাঁ, অমরেন্দ্রশীল যা বয়ান দিয়েছে তার উপরে ভিত্তি করে পুলিশ ধরেই নিয়েছে প্রমোদই খুনটা করেছে। পুলিশ তার পিছনে পড়ে গিয়েছিল, তাই তাকে যাতে পুলিশ না ধরতে পারে তাই রায়গঞ্জের বাড়িতে তার আমি একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। কেন জানি না রথিজিৎ বাবু, প্রমোদ নিজের ওপরেই সব দোষ নিয়ে নিচ্ছে। আপনার সাথে প্রমোদের এই নিয়ে কথা হয়েছিল? কথা হওয়ার আগেই তো পুলিশ। হ্যাঁ, তবে রথিজিৎ বাবু, জলসার দিন প্রমোদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল ও ভয় পেয়ে আছে। আপনারা সেই দিন সাক্ষাৎ করেছিলেন? বাগান বাড়িটির পিছনে একটা ঝিল আছে যে, সেখানে বলতে পারেন কয়েক মুহূর্তের জন্যই দেখা হয়েছিল। আসলে সেই দিন কারোর পায়ের আওয়াজ পাওয়ায় আমি ওখান থেকে চলে আসি। রথিজিৎ বাবু, আপনি বিনা দোষে প্রমোদকে শাস্তি পেতে দেবেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি। যে খুন করেছে সে শাস্তি পাবে। আপনি এখন সাবধানে বাড়ি যান। এর মধ্যে 4 দিন কেটে গেছে। মাঝে অনেকগুলি ঘটনা ঘটেছে। মাসাবাবাইয়ের বাগান বাড়ির কাছাকাছি একটি জমিতে নাকি এক চাষি তার ক্ষেত থেকে একটি হার কুড়িয়ে পেয়েছে, এবং সেটি নাকি তারা থানাতে জমাও দেয়। শনাক্তকরণের পর জানা যায় মূল্যবান হারটি আর কারণ নয়, মাসাবাবাইয়ের গলা থেকে চুরি হয়ে যাওয়া সেই হার। অন্যদিকে রামসুন্দরবাবু রথিজিৎকে তার প্রাপ্য পারিশ্রমিকও দিয়ে জানিয়েছেন তিনি আর কেসটা এগিয়ে নিয়ে যেতে চান না। তিনি ধরেই নিয়েছেন মাসাবাবাইকে খুনের পিছনে প্রমোদেরই হাত আছে। আরেকটি ঘটনা যেটা আমাদেরও আশ্চর্য করে দিয়েছে সেটা হলো কোহিনূরের বাবা মশাই অমরেন্দ্রর সাথে বিবাহ স্থির করেছেন। রামসুন্দরবাবু কেসটা এগিয়ে নিয়ে যেতে না চাইলেও রথিজিৎ কেসের কিনারা না করে ছেড়ে দেওয়ার পাত্র না। অবশ্য এখন কোহিনূর রথিজিৎকে দায়িত্ব দিয়েছে কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরের দিন আমি খাবার টেবিলে বসে বেচারাম কাকাকে সাহায্য করার জন্য সবজিগুলো কেটে দিচ্ছিলাম। এমন সময় রথিজিৎ বাইরে থেকে এসে আমার সামনে রাখা চেয়ারটি টেনে নিয়ে এক গ্লাস জল খেতে খেতে বলল, বিজয়, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। আমি পোস্ট অফিস থেকে ফিরছিলাম, মাঝপথে রামজিলালের সাথে দেখা। সে জানালো সে নাকি রাস্তায় লোকজনদের জিজ্ঞাসা করে আমার সাথে দেখা করতে আসছিল,
তবে যেটা সে জানালো, গতকাল রাতে নাকি একজন বাগানের যেখানে ভাড়া বাঁধা আছে খোঁজাখুঁজি করছিল কিছু। আর কে ছিল সেটা জানো? হঠাৎ করে এইসব শুনে হক চুকিয়ে বললাম, কে 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 কে? জাহানারা। রামজিলাল তাকে আড়াল থেকে লুকিয়ে লক্ষ্য করেছে। সে কাউকে জানায়নি এখনো ব্যাপারটা। তার মানে কি কানের দুলটা জাহানারার? দেখো, জাহানারার মাসাবাবাইকে খুন করার মোটিভ তো আছে, তবে জাহানারার উপর নজর রাখতে হবে। আর এই কাজে আমাদের সাহায্য করবে রামজিলাল। ঠিক একদিন পর রাত 9টা নাগাদ হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। টেলিফোনের ওপারে রামজিলাল। বিষয় যেটা সেটা হলো আজকে রাতে অভিযানে বেরোতে হবে। রামজিলাল জানালো জাহানারা আজকেও কোথাও বেরোবে। আমরা যেন বাগানবাড়ির আশেপাশে গা ঢাকা দিয়ে তৈরি থাকি। জাহানারাকে ধাওয়া করতে হবে, তার জন্য আমাদের ছদ্মবেশও ধারণ করতে হবে। না হলে মাঝরাতে ফাঁকা রাস্তায় তাকে ধাওয়া করলে সন্দেহ করতে পারে। অবশ্য এই বুদ্ধি স্বয়ং রথিজিৎ সান্যাল ছাড়া আর কারো না। চলো বিজয়, তাহলে লেগে পড়া যাক। আর বেচারাম কাকা, তোমার একখানা ধুতি, জামা আর গামছাখানা দিয়ে যাও তো। ছদ্মবেশ নেওয়ার পর দৃশ্যটা যেমন দাঁড়ালো। কুন্তি, কুন্তি। আগে ডাকছেন? পর্দা সরিয়ে বাইরে আসতেই রথিজি তার বেচারাম কাকার হাসির শব্দে বসার ঘরটা ভরে গেল। হাসবে নাই বা কেন, আমাকে সঙ্গে সাজিয়েছে। রথিজিদের তো কোনো ব্যাপার না, সে এক বৃদ্ধের ছদ্মবেশ নিয়েছে, কাঁধে একখানা ঝুলি আর নাকের পাশে একটা আঁচিল। আর আমি তার স্ত্রী। জোর জবরদস্তি করে মেঘমালার শাড়ি আমাকে পরিয়েছে। এইসব পরে কি আর নড়াচড়া করা যায় নাকি? দূর, তোমরা হাসছো, এদিকে শাড়িটা যেন পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে। আরে দাদা বাবু, তোমাদের দুজনকে তো একেবারে চেনাই যাচ্ছে না গো। ঠিক বলছো তো? আরে একেবারে ঠিক বলছি গো। আর বিশ্বাস করতেছো না আমাকে? আর মা কালীর দিব্যি খেয়ে বলছি গো। আচ্ছা সব ঠিক আছে বিজয়, চলো এবার বেরোনো যাক। রাস্তা জনশূন্য হয়ে গেছে। মাঝে মাঝে রাস্তার কুকুরগুলোর ডাক শোনা যাচ্ছে। আমি আর রথিজিৎ মাসাবাবাইয়ের বাগানের ঠিক বাম দিকটায় একটা ঝোপের পাশে গা ঢাকা দিয়েছি। মশার কামড় খেয়ে কি আজকে রাতটা কাটাবো নাকি? কোথায় জাহানারা? কারোর টিকিও তো দেখতে পাচ্ছি না। চুপ চুপ, ওই দেখো। তাকিয়ে দেখি জাহানারা একটা চাদর জড়িয়ে বাগান বাড়ি থেকে বেরোচ্ছে। বেরোনোর আগে মেয়েটি ভালো করে চারপাশটা দেখে নিল। প্রধান দরজাটা খুলে বেরিয়ে এসে সে ডান দিকে চলে গেল। আমরাও তার পিছু নিতে লাগলাম। আমরা তার বেশ কয়েক পা পিছনে। এরপর যেটা ঘটলো সেটা হলো, হে কি হলো আমাদের সাথে? ভগবান ভগবান, এ কি করলে তুমি? সেই ছেলেকে এতদিন কষ্ট সৃষ্ট করে মানুষ করলাম, আর সেই ছেলেই কিনা আমাদের ঘর থেকে বের করে দিল। জাহানারা থমকে দাঁড়ালো, পিছন ঘুরে তাকালো সে। আর কি করবে বলো, এটাই আমাদের কপালে ছিল। বউয়ের কথায় আমাদের পথে নামিয়ে দিল। বুড়ো বাপ মার কথা একটি বারও ভাবলো না। হায় ভগবান, এইবার আমাদের কি হবে গো? আমাদের এবার রাস্তাতেই রাত কাটবে গিন্নি। কি আর করবে বলো, সত্যিটা তো মেনে নিতেই হবে। জাহানারা কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের কথোপকথন শুনে আবার হাঁটা লাগলো দ্রুত গতিতে। তাহলে কি ও আমাদের চিনে ফেললো? এই জীবন আমি আর রাখতে চাই না, চাই না বলেই আমি কাঁদতে কাঁদতে জাহানারার পিছু পিছু চললাম। জাহানারা যদিও আমার থেকে বেশ কিছুটা এগিয়ে ছিল, রথিজি তো আমার পিছন পিছন দৌড় লাগালো। আরে গিন্নি, গিন্নি দাঁড়াও দাঁড়াও, আরে কোথায় চললে গিন্নি?
এই বুড়ো বয়সে আমি আর দৌড়ো করতে পারি? পায়ের ব্যথা। এইভাবে বেশ কিছুটা পথ আসার পর জাহানারাকে দেখলাম একটা বাড়ির ভেতরে ঢুকে যেতে। আমরা তখনও বেশ অনেকটা দূরে রয়েছি। জাহানারার কোনো মতেই সন্দেহ করার কথা নয়, তবে বাড়িটা বেশ চেনা। এটা আর কারণ নয়, অমরেন্দ্রবাবুর বাড়ি। এই রথিজিৎ, জাহানারা অমরেন্দ্রবাবুর বাড়িতে কি করছে, তাও আবার এত রাতে? ওটাই তো জানতে হবে। কিন্তু সেটা কি করে সম্ভব? ঘরের ভেতর তুমি ঢুকবে কি করে? উপরে দেখতে পাচ্ছ বাম দিকের ঘরে আলোটা জ্বলছে, মনে তো হচ্ছে ওই ঘরেই ওরা আছে। কিন্তু যাব কি করে ওখানে? দেখছো না, অমরেন্দ্রবাবু জানতো জাহানারা আসবে, তাই আজকে কেউ পাহারায় নেই, যাতে কেউ জাহানারাকে দেখে না ফেলে। আর কাজের যারা আছেন তারা তো কেউ আর এত রাতে মনে হয় জেগে নেই। এইসব কথোপকথনের পর আমরা আমাদের অভিযান শুরু করলাম। দরজার সামনে এসে রথিজিতের হাতটা টেনে ধরে ফিসফিস শব্দে বললাম, ভিতরে যাবে কি করে? গেট তো বন্ধ। দেখোই না। রথিজিৎ হালকা করে দরজাটা ঠেলে দিতে দেখলাম দরজাটা খুলে গেল। হালকা হেসে রথিজিৎ বলল, জাহানারা এতটাই তাড়াহুড়োতে ছিল যে ভিতর থেকে দরজাটা বন্ধ করতেই ভুলে গেছে। আমরা কোনো রকম আওয়াজ না করে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে চললাম। শাড়ি পরে থাকার কারণে সিঁড়িতে উঠতে যেন মনে হচ্ছিল এই বুঝি পড়ে গেলাম। আর নিচের তলাটা ঠিক তেমনই অন্ধকার। সিঁড়ি দিয়ে উঠতেই বাম দিকে অমরেন্দ্রবাবুর ঘর। জাহানারা আর অমরেন্দ্রবাবুর হালকা কথোপকথন যেন কানে আসছিল। দরজায় কান পেতে শুনতে লাগলাম। কেন এসেছো বলো তো এত রাতে? এখন তো বলবেনি কেন এসেছি। প্রয়োজন যে মিটে গেছে। কিসের প্রয়োজন? হ্যাঁ, কিসের প্রয়োজন? বাহ বাহ, ভুলে গেলেন এত সহজে? মাসাবাইকে তো খুন করেছেন মাত্র কয়েকদিন হয়েছে। এই 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 মুখটা একদম বন্ধ রাখবে। জাহানারার ব্যথিত শব্দ শুনে মনে হলো অমরেন্দ্রবাবু তার চোয়াল খান খামচে ধরেছে। ছাড়ুন, আমাকে দিয়ে কার্যসিদ্ধি করিয়ে নিয়ে এখন কোহিনূরকে বিবাহ করবেন বলে তার বাবাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। এই বিবাহ আমি কিছুতেই হতে দেব না। আমি সবাইকে সত্যিটা বলে দেব যে জলসার দিন রাতে আপনি মাসাবাইকে খুন করেছেন। কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? হ্যাঁ আছে, প্রমাণ আমি নিজে। কে? তোমার মতো তুচ্ছ মেয়ের কথা কেউ বিশ্বাস করবে না। জাহানারা আর অমরেন্দ্রবাবুর কথোপকথন শুনছিলাম, এমন সময় হঠাৎ একটা আলো জ্বলে উঠল। পিছন থেকে আওয়াজ আসলো, পিছনে ঘুরতে দেখলাম প্রথমবার যখন এসেছিলাম সেই যিনি দরজা খুলেছিলেন তিনি সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। কয়েক মুহূর্তেই অমরেন্দ্রবাবু বেরিয়ে এলো। জাহানারা কিন্তু বেরোয়নি। দেখুন না স্যার, বুড়ো বুড়ি ঘরের মধ্যে ঢুকে এসেছে। এত রাতে এরা ভিতরে আসলো কি করে? দরজা খোলা পেল কি করে? স্যার স্যার তা তো জানি না স্যার। এদের দূর করে দরজা ভালো করে বন্ধ করো। চলো 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 চলো, দরজাতে সব আজব ছুট ঝামেলা। ছেলেটি আমাদের দূর দূর করে বার করে দেবে এমন সময়ে রথিজিৎ তার নকল চুল দাড়ি নাগের কাছ থেকে নকল আঁচিলটা খুলে ফেলতে অমরেন্দ্রবাবু আর কাজের ছেলেটি বেশ অবাক হয়ে গেল। এ কি, আপনি টিকটিকি গিরি করে কি চলছে না? মধ্যরাতে ছদ্মবেশ নিয়ে চোরের মতো ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়েছেন। আমাকে নিয়ে মন্তব্য না হয় পরে করবেন, আগে আগে জাহানারাকে ডাকুন। কি সব বাজে বকছেন? আমার ঘরে কেউ নেই। বাইরে থেকে আমরা সবটাই শুনেছি। আপনি ডাকবেন নাকি আমি? রথিজিতের কথাটা শেষ করার আগেই জাহানারা নিজেই ঘর থেকে বেরিয়ে এসে রথিজিতের পায়ে পড়ে
কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বিশ্বাস করুন স্যার, আমি সত্যিটা লোকাতে চাইনি। মাসাবাইকে পিশাচটাই খুন করেছে। আমি নিজে দেখেছি মাসাবাইয়ের ঘরের জানালার কাছে বাঁধা ভাড়া দিয়ে নামছেন। রামজিলালও সেই দিন আমার সাথে ছিল, কিন্তু সে নেশার ঘরে থাকায় বুঝতে পারিনি। ওনাকে দেখতে পেয়ে আমি লুকিয়ে পড়ি। মাসাবাইয়ের মৃত্যুর পর আমার মাথা কাজ করছিল না। আমার কি হবে? আমার খাওয়া পড়ার দায়িত্ব কে নেবে? আর নিজেকে মাসাবাইয়ের দাসী বলে পরিচয় দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। প্রথমবার স্যার, আপনিও তো আমাকে আমার পরিচয় জেনেছিলেন মাসাবাইয়ের দাসী হিসেবেই। রথিজিৎ জাহানারাকে থামিয়ে বলল, তুমি কথাটা শুনে কিভাবে আচরণ করো সেটা দেখার জন্যই আমি বলেছিলাম। জাহানারা আবার বলতে শুরু করলো, তাই আমি অমরেন্দ্রবাবুকে বলতে থাকি, যদি সে আমায় বিবাহ না করে তাহলে আমি সবাইকে সত্যিটা বলে দেব যে উনি মাসাবাইকে খুন করেছেন। উনি আমাকে বিবাহ করবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু প্রমোদবাবু যিনি কিছুই করেননি সেই নির্দোষ মানুষটাকে জেলে পড়তেই এখন শুনছি উনি কোহিনূরকে বিবাহ করবেন বলে তার বাবাকে প্রস্তাব দিয়েছেন। আপনি আমাকে বাঁচান স্যার। তুমি উঠে দাঁড়াও, তোমার বিচার আইন করবে। এই অমরেন্দ্রবাবু, এবার নিশ্চয়ই আপনি সত্যিটা স্বীকার করবেন। আপনাদের কারোর কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। রথিজিৎকে দেখলাম তার ঝোলা থেকে সেই রূপোর কানের দুলটা বার করে বলল, আপনি তো দেখছি এক কানে দুলও পড়েন, দেখুন তো ঠিক চিনতে পারেন কিনা। স্যার, এটা ওনার। সেদিন জলসায় উনি এই কানে দুলটা পরেও ছিলেন। কোনোভাবে সেদিন ওটা বাগানে পড়ে যায়। আর যাতে ওটা অন্য কারোর হাতে না পড়ে তাই তোমাকে কাজে লাগায় ওটা খুঁজে সরিয়ে ফেলার জন্য। জাহানারা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আজকে এখান থেকে কেউ বেঁচে ফিরতেই পারবে না, তারপর তো প্রমাণের প্রসঙ্গ উঠবে। বলেই কোমরের কাছ থেকে একটা ছুরি বার করে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। আমি সিঁড়ির একদম ধারে থাকায়, তার উপর শাড়ি পরে থাকায় টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ি। তারপর আর বেশ কিছু মনে পড়ে না, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। রথিজিতের মুখে যতটা শুনেছি, অমরেন্দ্রবাবুর কাজের ছেলেটি রথিজিৎকে সেদিন বেশ সাহায্য করেছিল আমাকে হসপিটালে নিয়ে আসতে। সে ওই রাতে তার চেনা এক গাড়ির ব্যবস্থা করে দেয়, কারণ এত রাতে গাড়ি পাওয়া মুশকিলের হয়ে গিয়েছিল। আমাকে নিয়ে রথিজিৎ চলে আসতে অমরেন্দ্রবাবুকে জাহানারা আর ওই ছেলেটি মিলেই সাহায্য করেছিল। গাড়ি এসে পৌঁছানোর আগে রথিজিৎও নিধুবাবুকে টেলিফোনে সবটা জানিয়ে দিয়েছিল। সিঁড়ি থেকে পড়ে বাম হাতের হাড়ে একটু চোট লেগেছিল। 3-4 মাস ভুগেছি সেই নিয়ে। রথিজিৎ আর মেঘমালা দুজনেই প্রচুর সেবা শুশ্রূষা করেছে কয়েক মাসে। রথিজিৎ আমি পড়ে যাওয়ায় বেশ দুঃখ পেয়েছে। ও মনে করে আমাকে যদি জোর করে শাড়ি না পরাতো তাহলে হয়তো আমি টাল হারিয়ে পড়ে যেতাম না। তবে এটা ভেবে ভালো লাগে যে আসল দোষী উপযুক্ত শাস্তি পেয়েছে। যাই হোক, পরে জানা যায় মাসা বাবাই আগে বেনারসে থাকতেন। সেখানে অমরেন্দ্রবাবু ব্যবসার কাজে যান। এরপর মাসাবাবাইয়ের সাথে অমরেন্দ্রবাবুর একটা সম্পর্ক তৈরি হয়। তারপর হঠাৎ করে মাসাবাবাই সেখান থেকে উধাও হয়ে যান। অমরেন্দ্রবাবু হাজার খোঁজাখুঁজির পরেও তার কোনো খোঁজ পায়নি। শেষমেশ ঘটনাচক্রে কাজের সূত্রে যখন অমরেন্দ্রবাবু তার দেশের বাড়িতে আসেন, পথে কোনো একদিন প্রমথের সাথে অমরেন্দ্রবাবুর দেখা হয়। দীর্ঘদিন দেখা সাক্ষাৎ না থাকার কারণে প্রমথও অমরেন্দ্রবাবুকে তার বাড়ি আসার জন্য বলে। প্রমথের কথা মতো অমরেন্দ্রবাবু প্রমথের সাথে দেখা করার জন্য তার বাড়ি যায়। ঠিক সেই দিনেই কোনো এক অজ্ঞাত কারণে মাসাবাবাইও প্রমথের কাছে যাচ্ছিল। অমরেন্দ্রবাবু যে মুহূর্তে দেখা করে ফিরছিলেন তখনই তিনি মাসাবাবাইয়ের সম্মুখীন হন। পরে অমরেন্দ্রবাবু তখন জানতে পারেন তারই ঘনিষ্ঠ বন্ধুর সাথে মাসাবাবাইয়ের বিবাহ স্থির হয়েছে। তখন সে রাগে ঠিক করে তাকে হত্যা করার।
এরপর জলসার দিন যখন মাসাবাবাই বিশ্রামের জন্য গিয়েছিল, সেখানে অমরেন্দ্রবাবু যায় এবং মাসাবাইয়ের থেকে উত্তরও চায় যে সে কেন এমনটা করেছিল তার সাথে। তখন প্রমথ তাদের কথাবার্তা শুনে নেয় বাইরে থেকে। মাসাবাবাই এইসব কারণে তাড়াতাড়ি জাহানারাকে না নিয়েই বাগানবাড়িতে ফিরে যান। সেদিন বাগানবাড়িতে কেউ ছিল না, কারণ সকলেই রামসুন্দরবাবুর জলসায় উপস্থিত ছিলেন। কেবলমাত্র কয়েকজন দারোয়ান সেই দিন ছিল বাগান বাড়িতে। তারাও ফাঁকি দেওয়ার সুযোগ পেয়ে সকলেই মদ খেয়ে অবচেতন হয়ে পড়েছিল। আর সেই সুযোগটাই কাজে লাগায় অমরেন্দ্রবাবু। মাসাবাইয়ের বাগান বাড়িতে তারই ঘরের জানলার মেরামতির কাজ চলার জন্য তার ঘরের সাথে ভাড়া বাঁধা ছিল। সেই ভাড়া দিয়ে উঠে মাসাবাই ফেরার আগেই জানলার রড খুলে সে ঢুকে পড়ে তার ঘরে। প্রমথের দেখে ফেলা এবং অমরেন্দ্রবাবুর সাথে কথা কাটাকাটি এইসব হওয়ার পর জানলার রডটা যে খোলা মাসাবাই বোধহয় লক্ষ্য করেননি, অন্যমনস্ক ছিলেন। অমরেন্দ্রবাবু তখনও মাসাবাইয়ের ঘরে ঘাপটি মেরে লুকিয়েছিল। মাসাবাই যখন বিশ্রাম নেওয়ার জন্য নিজের শরীরটা বিছানায় এলিয়ে দেয়, ঠিক তখনই অমরেন্দ্রবাবু রুমালে ক্লোরোফর্ম দিয়ে মুখে চেপে মাসাবাইকে অজ্ঞান করে বিষাক্ত ছুরি তার ঘাড়ের কাছে ঢুকিয়ে দেয়। অমরেন্দ্রবাবু নিজেকে ধনশালী ব্যক্তি বলে সকলকে যে পট্টি পরিয়ে রাখে, আসলে সেটি সত্য নয়। সত্যিটা কেউ জানে না যে মাসাবাইয়ের জন্য তলানিতে এসে ঠিকেছেন তিনি। বেনারসে থাকাকালীন মাসাবাইয়ের পিছনে টাকা উড়িয়ে নিঃস্ব হয়ে গেছেন তিনি, আর সেই জন্যই তিনি রূপপুরে এসেছিলেন তার ভিটে বাড়ির বিক্রি করতে। রথি তার আমি জিজ্ঞাসাবাদের জন্য সেদিন অমরেন্দ্রবাবুর বাড়িতে গিয়েছিলাম, আর সেই দিন রথিত লক্ষ্য করেছিল যেই ব্যক্তিটি ওনার সাথে দেখা করতে এসেছিল ওনার হাতে বাড়ি বিক্রির ফাইল। আর সেই জন্যই রথিজিৎ হাত ঘড়িটা ফেলে আসার নাটক করে দুবার তার বাড়িতে ঢোকে। প্রমথ আর কোহিনূর জলসার দিন দেখা করেছিল। তখন তারা যে পায়ের আওয়াজ পেয়েছিল সেটা আর কারণ নয়, অমরেন্দ্রবাবুর ছিল। তিনি আড়াল থেকেই ওদের কথাবার্তা শুনেছেন। তারপর তিনি মাথা কাটিয়ে প্রমথকে বলেন তার ঘাড়ে সব দোষটা নিয়ে নিতে, না হলে কোহিনূরকে বিবাহ করে তার জীবন সে শেষ করে দেবে। যদি সে নিজের ওপর দোষ নিয়ে নেয়, পরে অমরেন্দ্রবাবু উপর মহলে কথা বলে তার জামিনের ব্যবস্থা করে দেবে। যেমন কথা তেমন কাজ। কিন্তু অমরেন্দ্রবাবু এও জানতেন কোহিনূররা ধনশালী, তাই নিজের অবস্থা সদ্গতি করার জন্য তার বাবার কাছে কোহিনূরকে বিবাহ করার প্রস্তাব দেন। রথির চেপে ধরায় পরে সব সত্যি কথা তিনি জানান। জাহানারাও নিজের ভুল বুঝতে পেরে আদালতে সে সাক্ষী দেয়। কানের দুলটা একটা বড় প্রমাণ ছিল। খুব শীঘ্রই একটি বিয়ের আমন্ত্রণ হয়তো আসতে চলেছে, কারণ রথিজিৎ কেশবচন্দ্রবাবুকে রাজি করিয়েছেন কোহিনূর আর প্রমথের বিবাহের জন্য। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার।